আসসালামু আলাইকুম। নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি লার্নিশানে। আজকে আমরা আলোচনা করব আপনাদের ইউনিট 3 সেটার লেসন নাম্বার হলো 3 এইটা নিয়ে চেঞ্জ ইন পাস্ট টাইম এইটার যে রিড দ্য টেক্সট বলা রয়েছে সেটা আলোচনা হবে। চাইল্ডহুড আউটডোর পাস্ট টাইমস ইন ডিক্লাইন। ওকে, সো এইটা নিয়ে আমরা করবো, এই লেসন 3টা আমরা কমপ্লিট করবো আজকে। আপনাদের অনেকেই আছেন যারা ভিডিওসগুলো দেখছেন বাট সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা। সো কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিবেন, এতে আমার সাথে কানেক্টেড থাকার একটা বিষয়টা ভালো হবে বা বিল্ড করবে। সো আপনারা এটা করতে পারেন। ওকে, আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের মূল ক্লাসে। আমি লাইন বাই লাইন পড়িয়ে দিব, আশা করি আপনারা এটা খুব সহজে বুঝে যাবেন। সো এখানে চাইল্ডহুড আউটডোর পাস্ট টাইমস ইন ডিক্লাইন। ডিক্লাইন মানে কি? কমে যাচ্ছে, ঠিক আছে, ধীরে ধীরে কমে যাচ্ছে। যেগুলো আমাদের শৈশবকালের আমরা যে আমাদের অবসর যে সময়গুলোকে পার করতাম বাইরের যে খেলাধুলার মাধ্যমে, ইনডোর আউটডোর, ঠিক আছে। ইনডোর বলতে ঘরের ভেতরে খেলা যায়, এরকম হতে পারে টেবিল টেনিস, লুডো, দাবা, এগুলোকে আমরা ইনডোর গেমস বলতে পারি। আর যদি আমরা ফুটবল, ক্রিকেট এগুলো বলি, এগুলো কি বাইরে খেলতে হয়, আউটডোর গেমস। সো সেরকম যে আমরা বাহিরে কোনো কিছু করে যে সময়টা পার করতাম ছোটবেলায়, সেটা নিয়ে আসলে এই লেখাটা। তো বাংলাদেশি বাচ্চাদেরকে নিয়ে এটা লেখা নয়, বিদেশের বাচ্চাদের উপরে এটা লেখা। এটা যদি বাংলাদেশিদের উপরে লেখা হতো আমি আরো বেশি খুশি হতাম। শুধু শুধু বাহিরের দেশের মানুষের মানে জীবন ধারণ বা এই টাইপের বিষয়গুলো নিয়ে আমাদেরকে শিক্ষা দিয়ে লাভটাকে আমি বুঝি না। যাই হোক, যেহেতু ওনারা দিয়েছেন আমাদেরকে এটা পড়তে হবে। সো আমি শুরু করছি। Traditional childhood pastimes of climbing trees and playing conkers are in decline. So মানে ঐতিহ্যবাহীভাবে যদি আমরা বলি বা সংস্কৃতি মেইনটেইন করে আসতেছে বা আমরা অনেকদিন ধরে একটা কাজ করে অভ্যস্ত, এরকম যে আমাদের অবসর সময়টা আমরা পার করতাম এই বাচ্চাকালে, সেগুলোর মধ্যে ২টা জিনিস এখানে উল্লেখ করেছে। একটা হলো ক্লাইম্বিং ট্রিজ, গাছের উপরে ওঠা, আরেকটা হচ্ছে প্লেয়িং কঙ্কার্স। এখন এই কঙ্কার্স এটা নিয়ে একটু ঝামেলা আছে, তাই না? কঙ্কার্সটা আসলে কি? কঙ্কার্স হচ্ছে এক ধরনের খেলা, যেখানে আমি একটু দেখাই। এই যে দেখেন, এইটাকে বলা হচ্ছে হর্স চেস্টনাট। ওকে, সো এইটার এই মাঝখান দিয়ে মানে একটু ফুটো করবে, ছিদ্র করার পর এর ভেতরে একটা সুতো, কালো রঙের হতে পারে যে কোনো একটা সুতো এখানে দিয়ে দিবে, এবং শেষ মাথায় এখানে একটা গিট দিয়ে দিবে। এবং সুতোটা খুব বেশি যে লম্বা হবে তাও না, হাতের মধ্যে বা নখ আঙুলের মধ্যে পেঁচিয়ে ২ জন মিলে এটা বেশিরভাগ সময় খেলা হয়। সেটাকে একজন এভাবে ধরে রাখবে উপর থেকে, মানে আঙুলের সাথে জড়ানোর পর উপর থেকে যখন ঝুলিয়ে রাখা হয় ঠিক সেরকমভাবে ঝুলিয়ে রাখবেন নিচের দিকে। আর আরেকজন তার আঙুলের সাথে ওই যে তার যে চেস্টনাটটা রয়েছে সেটা সুতো দিয়ে যে আঙুলে ঝুলাইছে সেটা দিয়ে জাস্ট এই অপরজনের এই চেস্টনাট এটাকে হিট করবে এবং করে মানে ভেঙে ফেলার চেষ্টা করবে। খেলাটা এইটাই, ঠিক আছে? মূলত খেলাটা এইটাই। সো আপনাদের যাদের এটা সম্পর্কে আরো তথ্য জানার দরকার হবে, আপনারা ইউটিউবে একটু সার্চ দিবেন কঙ্কার্স প্লেইং, হাউ টু প্লে কঙ্কার্স এরকম লিখে, তাহলে কিন্তু পেয়ে যাবেন। ওকে, আমি জাস্ট দেখিয়ে দিলাম। তো এবারে আবার চলে আসি এইখানে। তো এই কঙ্কার্সটা খেলে তারা সময় বেশি পার করতো শৈশবকালে। তো এটা আবার বলছি আমাদের দেশের নয়, এজন্য আপনাদের কাছে একটু দুর্বোধ্য লাগতে পারে। এবং শেষে কি বলেছে, এই জিনিসগুলো আগে পূর্বে মানে যদি পুরাতন সময়ে বলা হয় তখন এই ২টা জিনিস খুব বেশি খেলতো বাচ্চারা, বাট সেটা ধীরে ধীরে কমতে শুরু করেছে। হ্যাঁ, সেটা হ্রাস পাচ্ছে। অ্যাকর্ডিং টু আ সার্ভে বাই দ্য আরএসপিবি, রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অফ বার্ডস, এনাদের এই সার্ভে অনুযায়ী এই কথাটা আসলে আমরা জানতে পারলাম যে গাছে ওঠা এবং এই কঙ্কার্স খেলাটা এটা ধীরে ধীরে কমে আসছে বাচ্চাদের মধ্য থেকে। ইটস আ চ্যারিটেবল অর্গানাইজেশন রেজিস্টার্ড ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস। তো এই যে চ্যারিটেবল মানে কি? দাতব্য প্রতিষ্ঠান। হ্যাঁ, চ্যারিটেবল অর্গানাইজেশন বলতে তো এই যে আরএসপিবি তাদের কথা বলা হচ্ছে। এটা ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস এই ইয়াতে এলাকার মধ্যে বা এরিয়ার মধ্যে তারা কি তাদের এই সার্ভে বলেন বা তাদের কার্যক্রম তারা এটা পরিচালনা করে থাকে। ওকে, the survey shows that people under 34 recall far fewer such childhood outdoor experience than people over 55. তো তারা তাদের যে এই সার্ভেটা করেছে এটা থেকে আমাদেরকে আরো তথ্য দিয়েছে। সেগুলো কি? যারা যে মানুষজনের বয়স 34 বছর তারা খুব কম রিকল মানে হলো স্মরণ করা, পূর্বের কোনো স্মৃতি চারণ করা এটাও বলতে পারি আমরা। সেটা স্মরণ করতে পারছে কি? খুব কম স্মরণ করতে পারছে তাদের বাচ্চাকালে বাহিরে যেই খেলাধুলা বা যে অভিজ্ঞতা তারা করেছে সেগুলা তারা কম স্মরণ করতে পারছে। কাদের তুলনায়? দেন পিপল ওভার 55। ৫৫ বছর বয়সী ব্যক্তিবর্গ তারা যতটা তাদের চাইল্ডহুড মেমোরিজগুলো বা খেলাধুলার এক্সপেরিয়েন্সগুলো স্মরণ করতে পারে, তার চেয়ে ৩৪ বছর বয়সী এই লোকজন সেগুলো কম স্মরণ করতে পারে। এটা কার সার্ভে থেকে আমরা জানলাম? আরএসপিবি তাদের সার্ভে থেকে, অ্যাকর্ডিং টু আ সার্ভে বাই আরএসপিবি। ঠিক আছে? ওকে, এরপরে দেখেন, পিপল ওয়ার আস্কড হুইচ অফ দ্য 12 চাইল্ডহুড আউটডোর এক্সপিরিয়েন্স দে কুড রিমেম্বার। মানে মানুষজনকে জিজ্ঞাসা করা হয়েছিল ১২টা
খেলাধুলা বা কোনো অভিজ্ঞতা যেগুলা তারা বাচ্চাকালে বা শৈশবে করেছে এরকম ১২টা বিষয়বস্তুর নাম বলার জন্য। The answer included making dance, daisy chains, climbing trees, প্লেইং কঙ্কার্স অ্যান্ড ফিডিং বার্ডস। এখানে অনেকেই আনসার দিয়েছে, কিন্তু তার ভেতরে বেশিরভাগ আনসারের মধ্যেই পাওয়া গিয়েছে মেকিং ডেন্স। ডেন্স বলতে আসলে ছোটবেলায় এটা আমরা বাংলাদেশেও করেছি। ছোট্ট একটা বালিশ দিয়ে ঘর বানানোর মতো, অথবা কোনো একটা ঝোপঝাড়ের ভেতরে একটু গাছগাছালিগুলো কেটে সুন্দর করে একটা ঘরের মতো বা একটা ছাউনির মতো তৈরি করা, কলা পাতা দিয়ে ছেয়ে রাখা, এটাকে আসলে বলা হচ্ছে ডেন্স। তারপরে দেখেন ডেইজি চেইনস, এই যে হয়তোবা হাতের সাথে হাত ধরে একটা চেইন আকারে করে খেলাধুলার যে ব্যাপারটা, সেটা এটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বলতেছি, কিন্তু এখানে বলতেছে ডেইজি ফুল দিয়ে ওই যে মালা তৈরি করা, বুঝতে পারছেন? আমরা যেমন বকুল ফুল দিয়ে মালা তৈরি করছেন ছোটবেলায়, সেটা। সো আমার এই চেইনসের কথা শুনে মনে পড়ছে, ছোটবেলায় আমরা যে স্কুল খেলতাম, আপনারা কি বলেন জানি না, একটা গোল বৃত্তাকারের মধ্যে একজন দাঁড়িয়ে থাকবে, তার হাত ধরে আরেকজনের হাত ধরে আরেকজনের হাত ধরে এরকম লম্বা একটা চেনের মতো হবে, এবং তারপরে সে চারপাশ দিয়ে ঘুরতে থাকবে, এবং আশেপাশে কয়েকজন থাকবে ছড়িয়ে ছিটিয়ে, তাদেরকে ওরা ছুঁয়ে দিতে চাইবে। সো এই খেলাটার কথা মনে পড়ছে। যাই হোক, ডেইজি চেইনস বলতে ওরা বোঝাচ্ছে আসলে ডেইজি ফুল দিয়ে মালা তৈরি করা ছোটবেলায়। তারপরে দেখেন ক্লাইম্বিং ট্রিজ, এই যে গাছে চড়ার ব্যাপারটা, প্লেইং কঙ্কার্স, ওই যে বললাম কঙ্কার্স খেলা, অ্যান্ড হলো ফিডিং বার্ডস, এবং ছোট পাখির বাচ্চা যদি থাকে বা তারা বাসায় পাখি কিনে সেই বাচ্চাগুলোকে খাওয়ায়, এইটা একটা হইতে পারে। দ্বিতীয় হইতে পারে দেখা যাচ্ছে বাহিরে, যেহেতু এটা আউটডোর এক্সপিরিয়েন্সের কথা বলা হচ্ছে, বাহিরে কোনো একটা বাসায়, পাখির বাসায় তারা বাচ্চা দেখতে পেয়েছে, সেখানে উঠে হয়তোবা তাদেরকে খাবার দিচ্ছে, এরকম কিছু একটা। ওকে, তারপরে দেখেন 4 out of 5 boys climbed trees and the same number of girls made daisy chains। এরা বলছে মানে দেখা যাচ্ছে ৪-৫ জনের মধ্যে যদি আমরা বলি, ৫ জনকে যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে ৪ জনই তারা গাছে চড়তো ছোটবেলায়। হ্যাঁ, আবার সেম যদি ৫ জন মেয়েকে জিজ্ঞাসা করা হয়, তাহলে তাদের ভিতর ৪ জনই বলছে যে তারা ডেইজি চেইনস মানে ডেইজি ফুলের যে মালা, সেগুলো গেঁথেছে ছোটবেলায়। তো এই হলো অবস্থা, মানে পাস টাইমের এক্সপেরিয়েন্সের অবস্থা। ওকে, তারপরে দেখি, বাট সার্ভে showed the numbers declining among the newer generations। তো এবার সার্ভেটা কি বলতেছে দেখেন, সার্ভেটা বলতেছে যে এই নাম্বারটা ধীরে ধীরে কি হচ্ছে, আরো হ্রাস পাচ্ছে, কমে যাচ্ছে। বাহিরে আউটডোর যে এক্সপিরিয়েন্স বাচ্চারা শৈশবকালে করে, সেগুলো এক্সপিরিয়েন্সের ব্যাপারগুলো ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। কেমন? সাম 15% মোর অফ দোজ এজড ওভার 55 হ্যাড দিজ আউটডোর এক্সপিরিয়েন্সেস ইন দেয়ার চাইল্ডহুড। মানে 15%-এর বেশি বলতে পারি আমরা, যাদের বয়স ৫৫ বছর হয়েছে, তারা এই ধরনের এক্সপিরিয়েন্স করেছে শৈশবকালে, কম্পেয়ার্ড উইথ দোজ বিটুইন 15 to 34 ইয়ার্স ওল্ড। কাদের তুলনায়? এখন যাদের বয়স ধরে নেন ১৫ থেকে ৩৪ বছর বয়স, তারা আউটডোর গেমস বা এই যে উপরে ৪-৫টা নাম বলা হয়েছে, সেগুলো যতটা না করেছে, তার চেয়ে এখন যাদের বয়স ৫৫ বছরের মতো, তারা সেটা অনেক বেশি করেছে। তো বেশির ব্যাপারটা কত? 15%-এর মতো বেশি। ওকে, এরপরে আমরা আসি, সাম 92% অফ দ্য পাবলিক agreed that experiences of nature were still important to children। ওকে, সো এখানে আরেকটা সার্ভে আসছে যে 92% মানুষ তারা সম্মত হয়েছে। অ্যাগ্রিড মানে হলো সম্মত হওয়া, যে প্রকৃতির সাথে যেই অভিজ্ঞতাগুলো হয়, মানে প্রকৃতির মাঝে গাছে চড়া হোক, বাগান করার ব্যাপারটা হোক, গার্ডেনিং করতে অনেকের ভালো লাগে, যে এই টাইপের বিষয়গুলো, এগুলো বাচ্চাদের জন্য খুবই কি ইম্পর্টেন্ট, এখনো খুবই ইম্পর্টেন্ট। মানে বর্তমানে হয়তো এই সুযোগ সুবিধা ওইদিকে নাই, এই ইংল্যান্ড, ওয়েলস এই এলাকার দিকে, যার জন্য তারা বলতেছে যে এখনো সুযোগ সুবিধা কম থাকলেও এই নেচারের সাথেই আসলে বাচ্চাদের এক্সপিরিয়েন্স হওয়াটা বেশি গুরুত্বপূর্ণ। অ্যান্ড 82% agreed that schools should play a role in providing them to all children। এবং এই 82% মানুষজন আবার মনে করে, হ্যাঁ অবশ্যই নেচারের সাথে একটা এক্সপিরিয়েন্স থাকা দরকার বাচ্চাদের, কিন্তু এই 82% মানুষজন আরো এক ধাপে গিয়ে তারা বলে যে এই নেচারের সাথে যেই কানেকশন বা তাদের যে এক্সপিরিয়েন্সটা হবে, এইটা যেন স্কুলই এই বাচ্চাদেরকে দিয়ে দেয়। বুঝছেন, তাদের অবস্থাটা হলো এরকম, এই মানুষজন, এই 82% মানুষের, যে তারা নিজেরা তাদের বাচ্চাদেরকে প্রকৃতির কাছে নিয়ে যাবে না বা এই দায়িত্বটা নিবে না। তারা ভাবেই যে স্কুল এই দায়িত্বটা নিবে, স্কুলই বাচ্চাদেরকে প্রকৃতির মধ্যে নিয়ে যাবে, স্কুলই বাচ্চাদেরকে প্রকৃতির ভেতরে যে এক্সপিরিয়েন্সগুলো সেগুলো করাবে। যাই হোক, তাদের ব্যাপার। The survey has highlighted the positive impact of contact with nature on a child's education, health, ওয়েলবিং অ্যান্ড সোশ্যাল স্কিলস। তো এই সার্ভে থেকে বা এই সার্ভে আরও বেশ কিছু বিষয়কে মানে একটু উল্লেখ করেছে, সুন্দরভাবে চিহ্নিত করেছে। হ্যাঁ, সেগুলো কি? পজিটিভ ইম্প্যাক্ট অফ কন্ট্যাক্ট উইথ নেচার। সো প্রকৃতির সাথে যে সম্পর্ক থাকার যে একটা ভালো দিকগুলো রয়েছে, সেগুলা বা ভালো একটা প্রভাব রয়েছে, সেগুলোকে তুলে ধরেছে, হাইলাইট করেছে।
এবং সেই প্রকৃতির মাঝে এই যে সম্পর্ক বিল্ড আপ করার ব্যাপারটা অথবা তাদের এক্সপেরিয়েন্স গড়ে ওঠার ব্যাপারটা কি করে বাচ্চাদের শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে এবং তাদের ভালোভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে এবং সোশ্যাল স্কিলস তাদের যে সামাজিকতা, সামাজিক দক্ষতা বৃদ্ধিতে হেল্প করে। অ্যাট দ্য সেম টাইম দেয়ার হ্যাজ বিন আ ডিক্লাইন, ঠিক আছে, এখানে দেখেন ডিক্লাইন ইন দিস অপরচুনিটিস উইথ নেগেটিভ কনসিকুয়েন্সেস ফর চিলড্রেন, ফ্যামিলিজ অ্যান্ড সোসাইটি, আ কন্ডিশন নাও নোন অ্যাজ নেচার ডেফিসিট ডিসঅর্ডার। সো এখানে তারা আরও একটা কথা বলেছে যে মানে নেচারের সাথে গেলে তো অনেক কিছুই ভালোই হয়, তাই না? কিন্তু তার মধ্যেও তারা একটা কথা বলেছে যে নেচারের ভিতরে থাকলে অনেক সময় দেখা যায় যে মানে শিশুরা তারা মানে একটা নেতিবাচক বিষয় তারা বুঝতে পারে যে মানে প্রকৃতির অভাব হেতু তারা যদি বিশৃঙ্খল হিসেবে পরিচিত, মানে তারা ধরেন যে প্রকৃতির প্রতি অত্যাধিক বেশি আকৃষ্ট হয়ে গেছে কিন্তু প্রকৃতি নেই আশেপাশে, তখন কি হবে তাদের ভিতরে একটা খারাপ লাগা কাজ করতে পারে, তারা একটু মনক্ষুণ্ণ হয়ে থাকতে পারে, তাদের স্বাভাবিক বেড়ে ওঠা আচরণ বিধি এগুলো একটু নষ্ট হয়ে যেতে পারে। সো এই ধরনের একটা কথা এখানে বোঝানোর চেষ্টা করেছেন, যার মাধ্যমে দেখা যাচ্ছে যে অনেক সময় এই প্রকৃতির প্রতি প্রেম টান এগুলো কিন্তু নেতিবাচক একটা প্রভাবও ফেলে থাকে। তারপরে আমরা দেখি মাইক ক্লার্ক, Chief Executive of the RSPB, will meet Parliament members to urge the government to join their other organization in providing children with first-hand experience of the natural environment. তো এই আরএসপিবির যিনি উচ্চ কর্মকর্তা একজন ছিলেন মাইক ক্লার্ক, তিনি সংসদ সদস্যদের সাথে কথা বলেছেন, জোরালোভাবে তাদেরকে বলেছেন, উত্থাপন করেছেন সরকারের কাছে, সংসদ সদস্যদের মাধ্যমে সরকারের কাছে উত্থাপন করেছেন টু জয়েন আদার অর্গানাইজেশনস ইন প্রোভাইডিং চিলড্রেন। তো অন্যান্য আরও যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের সাথে যুক্ত হয়ে বাচ্চাদেরকে একটা সুন্দর মানে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স বলতে একদমই প্রথমবারের মতো এরকম হতে পারে, অথবা সুন্দর গোছালো একটা অভিজ্ঞতা, তারা যেন প্রকৃতির মাঝে পরিবেশের মধ্যে থাকলে কেমন লাগে বা এখান থেকে কী কী শিক্ষা লাভ করা যায়, এই একটা এক্সপিরিয়েন্স যেন তাদেরকে দেওয়া যায় বাচ্চাদেরকে, এই ব্যাপারটা মাইক ক্লার্ক তিনি উত্থাপন করেছেন সরকারের কাছে। We believe this guidance should include the many positive impacts to children of having contact with nature and learning outside the classroom. এবং তিনি বলেছেন যে আমরা বিশ্বাস করি যদি এরকম সুযোগ বাচ্চাদেরকে দেওয়া হয় তাহলে তারা অনেক ভালো ভালো যেই প্রভাবগুলো রয়েছে এই প্রকৃতির সাথে একটা সম্পর্ক গড়ে ওঠা এবং বাহিরে ঘরের ভেতর থেকে না, স্কুল ঘরের মধ্যে থেকে না, ক্লাসরুমের বাহির থেকে কোনো নলেজ, কোনো জ্ঞান তারা লাভ করতে পারবে, কোনো কিছু শিখতে পারবে, এই ব্যাপারটা খুবই খুবই ইফেক্টিভ হিসেবে কাজ করবে, এটা তারা বিশ্বাস করেন। যাই হোক, এতটুকুই ছিল কথা। এবারে আমরা যদি বি নাম্বার অ্যাক্টিভিটিসে এখানে চলে আসি, এখানে আমরা দেখব যে দেখা যাচ্ছে read the following words and write their meanings as you understand from the context. If you don't understand, check the words from dictionary. ওকে, সো এখানে যেই ওয়ার্ডসগুলো দেওয়া রয়েছে এগুলোর হচ্ছে আপনাকে মিনিং লিখতে হবে। মিনিং লিখলেই হবে। এখন কনকার্স এগুলা বলতে কি বোঝাচ্ছে সেগুলো বোঝাচ্ছে। সো আমি যদি একটু এমনি বলে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। কনকার্স বলতে আমি বলেছি এক ধরনের খেলা। হ্যাঁ, তারপর দেখেন যে খেলাটা হর্স চেস্টনাট এইটা দিয়ে খেলতে হয়। ওকে, ডেন্স বলতে ছোট্ট ছাউনি টাইপের ছোট ঘর, এই ধরনের মানে বাচ্চাদের যে খেলার জন্য সেরকম বোঝাচ্ছে। ডিক্লাইন মানে হ্রাস পাওয়া। হ্যাঁ, হাইলাইট মানে গুরুত্বপূর্ণ কোনো বিষয় তুলে ধরা। তারপর এখানে যদি ইম্প্যাক্ট মানে প্রভাব, কনসিকুয়েন্স মানে ফলাফল, ডিসঅর্ডার মানে হচ্ছে এক ধরনের রোগ, আর্জ মানে জোরালোভাবে বলা। এতটুকুই ছিল। নিচের রেগুলার আসলে খুব একটা প্রয়োজন নাই, যদি আপনার ক্লাস টিচার আপনাকে পড়াইতে চায় পড়াতে পারেন উনি। সো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফিজ।